আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে সবাই জানেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকান বাহিনী প্রথমে কিছু বোমা হামলা করলো, বড় বড় স্থাপনার উপরে বোমা হামলা করলো এবং প্রেসিডেন্টের যে গার্ড রেজিমেন্ট আছে, সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদেরকে নির্বিচারে হত্যা করা হলো। হত্যা করার পর একজন দুইজন মির্জাফর, যাদেরকে আগেই ঠিক করে রাখা হয়েছিল, তাদের সহযোগিতায় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে এবং ফার্স্ট লেডিকে হাত বেঁধে ভেনেজুয়েলা থেকে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকাতে নিয়ে এসে তাকে এখন ডিটেনশনে রাখা হয়েছে। ইতিমধ্যে তাকে আদালতে তোলা হবে বলেছেন তিনি, তুলেছেন কিনা এখনো সেটি জানা যায়নি। তাহলে খেয়াল করে দেখেন, বড় একটি রাষ্ট্র আমেরিকা, সেই রাষ্ট্রটি অন্য একটি দেশের রাষ্ট্রপ্রধানকে যুদ্ধ না করে, মানে শুধুমাত্র কিছু সন্ত্রাসী হামলা করে তুলে নিয়ে গেছে আমেরিকায়। এটা কি এই আধুনিক বিশ্বে ভাবা যায়? আপনারা আজ থেকে শত শত বছর আগে বা হাজার হাজার বছর আগের গল্প শুনেছেন। যখন খ্রিস্টান ধর্ম এসছে, খ্রিস্টান পাদ্রীরা বা খ্রিস্টানরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে, গিয়ে সেই সব দেশ দখল করেছে। যখন মুসলমান ধর্ম এসছে, মুসলমানরাও পৃথিবীর বিভিন্ন দেশে গেছে, সেই সব দেশ চলে বলে কৌশলে তারা দখল করেছে, সেই সব দেশের রাজাকে হত্যা করেছে। কখনো মুসলিম, কখনো হিন্দু, কখনো বুদ্ধিজম, কখনো নানান ধর্ম পৃথিবীতে আসার পর ধর্মীয় নীতি এবং রীতি বিকাশের জন্য একসময় যুদ্ধ হয়েছে। এর আগে যখন ধর্ম বিষয় ছিল না, তখনও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ দখল হয়েছে, বিভিন্ন রাজত্ব দখল হয়েছে, বিভিন্ন সাম্রাজ্য দখল হয়েছে। এই সাম্রাজ্য দখল, এত ধর্ম পৃথিবীতে আসার পর, এত শিক্ষা পৃথিবীতে আসার পর, জাতিসংঘ আসার পর, নীতি আসার পর, মানবাধিকার কমিশন আসার পর, এখনো যদি মাইট ইজ রাইট হয়, অর্থাৎ যার জোর আছে মুল্লুকটা তারই হবে হয়, তাহলে পৃথিবী এত বছরে এগুলো করত। জাতিসংঘ নামে যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রের যে সংবিধান, এই রাষ্ট্রের যে চার্টার, সেটা অনুসারী কোনো একটি দেশকে এইভাবে রাষ্ট্রের প্রধানকে তুলে নিয়ে আসা, বিনা উস্কানিতে যুদ্ধে অংশগ্রহণ করা, এটাকে অ্যাগ্রেশন হিসেবে গণ্য করা হয়। আর এই অ্যাগ্রেশনটি আন্তর্জাতিক অপরাধ, যেটি বিচার করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোথায়? বাংলাদেশকে নিয়ে যিনি 500 পাতার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন, মিস্টার তুর্ক, তিনি কোথায়? তিনি কি এখনো ঘুমিয়ে আছেন, নাকি তিনি দিবাস্বপ্নে দেখার মতো করে এই খবরগুলো পত্রিকায় পড়ছেন? এখন আমেরিকার বল আছে বলে, শক্তি আছে বলে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেলেন আমেরিকাতে। এখন কদিন পরে যদি ভারত বাংলাদেশে এসে ডক্টর ইউনূসকে তুলে নিয়ে যায় যে তুমি একতরফা একটা নির্বাচন করছো শুধু ভারত বিরোধীদেরকে দিয়ে, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশে যুদ্ধ করেছে, বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ চায়, যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক হেরিটেজের রাষ্ট্র তৈরি করতে চায়, যারা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, যারা ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সব মানুষকে একটি রাষ্ট্রে অ্যাকোমোডেট করতে চায়, তাদেরকে বাদ দিয়ে তুমি নির্বাচন করতে চাচ্ছ, তোমাকে আমরা ধরে নিয়ে যাব। আপনি তখন কি করবেন? জাতিসংঘ তখন কি করবে? জাতিসংঘ তখন কি বলবে? দেখেন খেয়াল করে, ভেনেজুয়েলা কিন্তু কখনো আমেরিকার কোনো অঙ্গরাজ্য দখল করার হুমকি দেয়নি। নিকোলাস মাদুরো কিন্তু কখনো আমেরিকার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে আঘাত করেনি, না কাজে না কথায়। তারপরেও তাদের অর্থনৈতিক স্বার্থে আঘাত লেগেছে দেখে আমেরিকা নিকোলাস মাদুরোকে সশরীরে তুলে নিয়ে এসছেন।
তুলে এনে তাকে বন্দি করেছেন। এখন তার বিচার হচ্ছে, বিচারটা কিসের ভিত্তিতে হবে? তিনি মাদক চোরা কারবারি হিসেবে বিচার করবে। আপনি কি বুঝতে পারছেন আপনারা যে একটা রাষ্ট্রের প্রধান যিনি প্রতিনিয়ত সংগ্রাম করছেন মাদকের বিরুদ্ধে, দক্ষিণ আমেরিকাতে বিশেষ করে যে কটি দেশ মাদকের জন্য সেরা, তার মধ্যে মাদকের রাজধানী হচ্ছে ভোগোতা, কলম্বিয়া। সেই কলম্বিয়ার চাইতে 10 ভাগের 1 ভাগ মাদকও ভেনেজুয়েলাতে নাই। তারপরে যদি আপনি ভেনেজুয়েলার পাশে মাদকের জন্য আরেকটি দেশ খোঁজেন, সেই মাফিয়া আরেকটি দেশ হচ্ছে মেক্সিকো, যেটি আমেরিকার প্রতিবেশী। এখন আমেরিকা তাহলে কেন এই মিথ্যা অভিযোগ তুলে নিকোলাস মাদুরোকে বিচার করছে? এর কারণ হচ্ছে নিকোলাস মাদুরো তার দেশে খুবই জনপ্রিয়। তার দেশেও ডক্টর ইউনূসের মতো এক কালপ্রিটকে তৈরি করেছে, মাসুদা, যাকে এই আমেরিকা নোবেল প্রাইজ দেওয়ারও ব্যবস্থা করেছে। এবং আপনারা দেখবেন কিছুদিন পরে তাকেই কিন্তু সিনে নিয়ে আসা হবে। এখন যে ভাইস প্রেসিডেন্ট আছে তাকে আমেরিকা প্রেসক্রিপশন দিয়েছে, আমেরিকার কথা মতো চলতে হবে। তাদের কথা মতো যদি না চলে, সেই মাসুদাকে এনে এখানে বসাবেন। তিনি এই ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রকে বিক্রি করার জন্য, রাষ্ট্রের তেল সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। এখন খেয়াল করে দেখেন ডক্টর ইউনূসের সাথে ওই মহিলার সম্পর্কটা কি, মানে তার রিলেশনশিপটা, তার যে অবস্থানটা কি। মানে পৃথিবীতে সব দেশে সবকালে ভৌগোলিক সীমারেখা বাদ দিলে আপনি দেখবেন সব জায়গাতে কিন্তু মির্জাফরের জন্ম হয়। মির্জাফররা যুগে যুগে আসে, ভবিষ্যতেও আসবে। এই মির্জাফরকে দিয়েই দেশের স্বাধীনতা লুণ্ঠিত করা হয়। এই মির্জাফরদেরকে দিয়েই দেশকে পরাধীনতার সিঙ্গলে আবদ্ধ করা হয়। ডক্টর ইউনূস এসে যেভাবে আমাদের আমেরিকার কাছে আমাদের পোর্টটি তুলে দিল, আমেরিকা এবং ডেনমার্কের কাছে যেভাবে আরেকটি বন্দর দিয়ে দিল, যেভাবে করিডোরটি দিয়ে দিল, ঠিক যেভাবে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমেরিকার সাথে করলো। আমেরিকা এখন সেনানিবাসে যেতে পারবে, আমেরিকা এখন পোর্টে যেতে পারবে, আমেরিকা এখন এয়ারপোর্টে যেতে পারবে। আমেরিকা যা কিছু নিয়ে আসবে সেটি চেক করা যাবে না। তার মানে ভবিষ্যতের নিকোলাস মাদুরো কে হতে যাচ্ছে? এখন সেই নিকোলাস মাদুরোটা কি আমেরিকা এসে করবে, নাকি অন্য কাউকে দিয়ে সে নিকোলাস মাদুরোর মতো ধরে নিয়ে যাওয়ার কাজটি করবে? আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, বাংলাদেশের 4,000 কিলোমিটার জায়গা জুড়ে আছে ভারতীয় বর্ডার। এই ভারতীয় বর্ডারে 7টি ভারতের অঙ্গরাজ্য রয়েছে। আমরা দেখেছি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার স্লোগান উঠছে এবং ভারতকে যতভাবে উত্তক্ত করা যায়, ভারতকে যতভাবে পীড়া দেওয়া যায়, ততভাবেই এই ডক্টর ইউনূস চিন্তা করছে। এখন আগামী কয়েকদিন পর যদি ভারতীয় বাহিনী চিন্তা করে, রাশিয়া যেভাবে ইউক্রেন দখল করে নিয়েছে, ইসরায়েল যেভাবে গাজার উপরে হামলা চালিয়েছে, আমেরিকা যেভাবে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে, বাংলাদেশের তুলনায় আমেরিকার চাইতেও ইন্ডিয়া শক্তিশালী। তার চারপাশ দিয়ে ঘিরে রেখেছে তারা। এখন প্রতিনিয়ত হিন্দুদের উপরে যে নির্যাতন, ভারতে খেলতে যাবে না বলে যে আস্ফালন, এর ফলে যদি এখন ভারতের মোদী সরকার এরকম কোনো ডিসিশন নেয়, তাহলে ডক্টর ইউনূসকে কোন মামলায় গ্রেপ্তার করবেন? নিশ্চয়ই খুনের মামলায়, নিশ্চয়ই মানবতা বিরোধী অপরাধের মামলায়। কারণ অসংখ্য পুলিশের হত্যা করার পর ডক্টর ইউনূস সেটাকে মওকুফ করে দিয়েছেন। 4,000 আওয়ামী লীগের কর্মীকে হত্যার দায় এবং সাম্প্রতিক ধর্ম অবমাননার দায়ে দীপু দাসকে রাস্তায় পিটিয়ে এবং আগুনে লাগিয়ে হত্যার দায়ে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেই রকম একটি অভিযান যদি পরিচালিত হয়, তাহলে কিন্তু অবাক হবেন না। গত 25শে ডিসেম্বর লন্ডন থেকে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং তখন তিনি ট্রাভেল পাস নিয়ে ফিরেছিলেন। আমাকে বেশ কয়েকজন বলেছে যে ভাইয়া, এই ট্রাভেল পাস তো এটার ডিউরেশন বোধহয় 3 সপ্তাহ বা 4 সপ্তাহ এরকম, তো উনি কি ট্রাভেল পাসের ডিউরেশন শেষ হলে ফিরে যাবে কিনা? তো ট্রাভেল পাসের
বিষয়টা হলো বাংলাদেশে আসার জন্য, এবং যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক, তিনি একটা পাসপোর্ট পেতে পারেন, সুতরাং তার তো ট্রাভেল পাস রিইউজের দরকার নাই। সো ট্রাভেল পাসের ডিউরেশনের জন্য তাকে ইংল্যান্ডে ফিরে যেতে হবে এমন কোনো কথা নেই বলেই আমার ধারণা। তবে তিনি 1-2 সপ্তাহের জন্য আবার লন্ডনে যেতে পারেন, এটি নিয়ে একটা আলোচনা চলছে। কেন যাবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তার আগে একটু বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলতে চাই, তারেক রহমানের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তারেক রহমান কি অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছেন? এই আলোচনাটা কিন্তু উঠে আসছে, কারণ যেভাবে তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে, সরকারি প্রোটোকল বলেন, সেনাবাহিনীর প্রোটোকল বলেন, এটা সাধারণত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছাড়া কেউ পায় না। তিনি ফুল দিতে গেলে তার সাথে সেনাবাহিনী যান, তিনি যেখানেই যান শ্রদ্ধা জানাতে যান, সেনাবাহিনী যান, তিনি কাঁদলে তাকে টিস্যু এগিয়ে দেন, সেও সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, অ্যাডজুটেন্ট জেনারেল। তো এই বিষয় নিয়ে কথা উঠেছে, এবং সরকারের, বিশেষ করে সরকারের এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে একটা মানে হিড়িক পড়ে গেছে তারেক রহমানের সাথে দেখা করার। একেবারে মানে সরকারি প্রশাসনের সচিব বলেন, অতিরিক্ত সচিব বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, মহাপরিচালক, তারা সবাই একেবারে দল বেঁধে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করছে অফিসে গিয়ে, এবং সেখানে একটা খাতা মেনটেন করা হচ্ছে, নোটবই মেনটেন করা হচ্ছে, এবং কে কে সেখানে গেলেন সেটা আবার নাম লিখে টিক দেওয়া হচ্ছে। আমার পরিচিত একজন সচিব আছে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি গিয়েছেন কিনা। বলে হ্যাঁ ভাই আমিও গিয়েছি। বললাম কেন গিয়েছেন? বলে না গেলে যদি উনি ক্ষমতায় আসে তখন আবার যদি সমস্যা হয়। তো এই হলো মানে ক্ষমতায় না যেতেই বর্তমান এই অবস্থা। তো এইরকম অবস্থা যদি চলে তাহলে আমরা কি আশঙ্কা করব যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে আরো একটি হাওয়া ভবন আবার তৈরি হবে? যারা এই একদম নতুন প্রজন্ম, 15-20 বছর বয়স বা প্রথমবার ভোটার হলেন, তারা হয়তো জানেন না বাংলাদেশে হাওয়া ভবন বলে একটা ভবন ছিল, যেটা ছিল দুর্নীতির প্রতীক। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, তখন এই হাওয়া ভবনে তারেক রহমানদের অফিস ছিল, এবং এই হাওয়া ভবন থেকেই বাংলাদেশের সরকারি বড় বড় ব্যবসা বাণিজ্য তদবির এগুলো কন্ট্রোল করা হতো, এবং বড় বড় টেন্ডারে 10% হাওয়া ভবনকে কমিশন দেওয়া হতো, যে কারণে অনেকেই তারেক রহমানকে তখন মিস্টার 10% বলতেন। দীর্ঘদিন তিনি বিদেশে নির্বাসনে ছিলেন, তিনি ফিরে এসেছেন, অনেকেই বলছেন তিনি অনেক বদলে গেছেন। যেহেতু তিনি পশ্চিমা গণতান্ত্রিক দেশে সময় কাটিয়েছেন, তিনি নিশ্চয়ই সেখানকার গণতান্ত্রিক ব্যবস্থা দেখেছেন, কিন্তু তিনি বাংলাদেশে আসার পরে যে বিষয়গুলো আমরা দেখছি তাতে আশাবাদী হওয়ার পাশাপাশি আশঙ্কাও কিন্তু থাকছে। কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। বাট এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে সবাই যে তারেক রহমানের কাছে হুমড়ি খেয়ে পড়ছেন, এবং এইটা সেনাবাহিনীর মধ্যেও এই ট্রেন্ডটা লক্ষ্য করা গেছে, উইচ ইজ ভেরি ব্যাড। কারণ আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স, এটা ধরেন একটা চেইন অফ কমান্ড আছে, কিন্তু এখন যে যেভাবে পারে তারেক রহমানের সাথে লাইন গার্ড করার চেষ্টা করতেছে। তো এর ফলে আর্মির চেইন অফ কমান্ডও বেশ থ্রেটেন্ড হয়ে যাবে ভবিষ্যতে, বা অলরেডি হয়ে গেছেও হয়তো। আবার আর্মির ভেতরে অনেক কথাবার্তা হচ্ছে তারেক রহমানকে ঘিরে, সেগুলো আমি প্রকাশ্যে এখানে আনতে চাই না। কিন্তু এই যে তারেক রহমানকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, এবং তারেক রহমানকে ঘিরে যে সরকারি বেসরকারি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা তিনি আইন অনুগভাবে পান কিনা সেই প্রশ্ন যখন উঠছে, তখন জামাতে ইসলাম কিন্তু একেবারে চুপ করে বসে নেই। কারণ জামাতে ইসলাম মনে করে তারেক রহমান এসে তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে। কারণ খালেদা জিয়া ছিলেন অসুস্থ, তারেক রহমান দেশের বাইরে, জামাত মোটামুটি ক্ষমতায় চলেই গিয়েছিলেন। তো তারা এই তারেক রহমানের প্রতি যে সবার যে হুমড়ি খেয়ে পড়া, এটা তারা মোটামুটি উদ্বিগ্ন বলা যায়। মানে রাজনীতির দুটো হিসেব, একটা হলো যদি মাঠে আওয়ামী লীগ থাকে, আওয়ামী লীগের সাথে যারা জোট করে তারা থাকে, তখন কিন্তু সব মানে হিসাব টিসাব ভুলে জামাত, বিএনপি, হিজবুত তাহরীর, এই যে 71-এর যে বিরোধী গ্রুপ, এরা সব এক হয়ে যায়। কিন্তু যখন আওয়ামী লীগ মাঠে নেই, তখন আবার এই
জামাত বিএনপির মধ্যে কিন্তু একটা হিচিং লেগেই থাকে, এবং সেই হিচিংটা এখন জামাত উদ্বিগ্ন হচ্ছে। জামাত ডক্টর ইউনূসকেও এই বিষয়টিতে জানিয়েছে, এবং ডক্টর ইউনূসও বিষয়টা খুব কেয়ারফুলি অবজার্ভ করছে। এবং তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে হি ডাজন্ট ট্রাস্ট ডক্টর ইউনূস অ্যাট অল। যদিও তারা ফোন আলাপ করে, অনেক কথাবার্তা বলে, কিন্তু তারেক রহমান এবং আমার ধারণা ডক্টর ইউনূসও পরস্পরকে আসলে গভীরভাবে বিশ্বাস করে না, যা একটা স্বার্থের কারণে তারা এই মুহূর্তে একটা বিন্দুতে অবস্থান করছে। সো ডক্টর ইউনূসও কেয়ারফুলি মনিটর করছে, এবং জামাতের সাথে মিলে, বিকজ আমি বারবার বলেছি ডক্টর ইউনূসের পছন্দ হলো জামাতকে ক্ষমতায় আনা, এবং জামাতকে ক্ষমতায় আনলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন, এইটা তার দীর্ঘদিনের খায়েশ। কিন্তু সেইখানে একটু ঝামেলা হয়ে গেছে তারেক রহমান আসায়। এবং আমি আবারও বলছি যে বিশ্বের যে সেরা নির্বাচনটা বাংলাদেশে হবে, সেটা আদৌ হবে কিনা সেই টেনশন তো আছেই। তো সেই জায়গায় এখন এরকম শোনা যাচ্ছে যে ইউনূস তো আসলে খুব মাস্টার প্লেয়ার, তো নানা রকমের ঘিরিঙ্গি করে, সে একটা বিকল্প ঘিরিঙ্গি কথা মাথায় রেখেছে। যদি দেখে যে তারেক রহমান খুব বেড়ে যাচ্ছে, সবাই তারেক রহমানের কাছে যাচ্ছে, তাহলে হয়তো এ মাসের মধ্যেই তাহলে জামাতকে দিয়ে তারা একটা গন্ডগোল বাধায় দিতে পারে। এবং সেক্ষেত্রে এমনও প্ল্যান ডক্টর ইউনূসের আছে যে জামাত দাবি তুলবে যে তারা নির্বাচন মানে না, এবং তারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন গড়ে তুলবে। হাদির একটা ওপেনিং আমি বলে রেখেছি, তারা হাদি হত্যার বিচার চাই বলে একটা শাহবাগে একটা এন্ট্রি রেখে দিয়েছে। তাদের আসলে ইস্যুর অভাব হবে না, সেক্ষেত্রে তারা এই নির্বাচন বাতিলের দাবি তুলতে পারে তারেক রহমানকে ঠেকানোর জন্য। এবং যদি নির্বাচন বাতিল করতে পারে, বা ইউনূস তখন এই আন্দোলনের প্রেক্ষিতে হয়তো বলবে যে এই নির্বাচন হবে না, শুধু গণভোট হবে, এটাও একটা প্ল্যান আছে। আবার জামাত আরো একটা প্রস্তাব দিয়েছিল তারেক রহমানকে যে আসেন আমরা একসাথে জাতীয় সরকার করি, সব নির্বাচনের দরকার নেই, জাতীয় সরকার করে আমরা 4-5 বছর চালাই দিই। কিন্তু তারেক রহমান সেই প্রস্তাবে রাজি হন। এরকম নানামুখী অনিশ্চয়তা কিন্তু এখনো চলছে। কিন্তু এই প্রশ্ন যে তারেক রহমান কেন এত প্রোটোকল পাচ্ছে, এর পাশাপাশি যেটা দিয়ে শুরু করছিলাম, যে শোনা যাচ্ছে যে তারেক রহমান 1 বা 2 সপ্তাহের জন্য লন্ডনে যেতে পারে। লন্ডনে যদি তারেক রহমান যান, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে একটা ঝামেলা আসতেছে আর কি। সো এইটা একটা ইন্ডিকেটর হবে, কারণ তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় তার খুব কাছের 2-1জনকে বলেছে যে তিনি হয়তো 2-1 সপ্তাহের জন্য লন্ডনে যাবেন। তো এইটা আমি একটু দেখবো আমরা যে তারেক রহমান আসলে লন্ডন যাচ্ছেন কিনা, কারণ এখনো রাজনীতির আকাশে যে অনিশ্চয়তার মেঘ, সেটা কিন্তু কেটে যায়নি। নির্বাচন নিয়ে এখনো নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে তো বলেছি, তারা তেমন ভাবে সিরিয়াসলি কাজ শুরু করেনি। এখন সব আলোচনায় বিএনপি এবং তারেক রহমানকে ঘিরে, এবং তারেক রহমানকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।